বাংলাদেশের পরিস্থিতি শুধরানো তো দূরস্থ, বরং দিনে দিনে যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে। দেখুন সে ভয়ঙ্কর তাণ্ডব করাচ্ছে, সেনাপ্রধান কি করাবে আপনারা দেখতে পারবেন সর্বশেষ। এদিকে সেনাপ্রধানের নেতৃত্বে দেশে ভয়াবহ একটি ঘটনা ঘটে। ডক্টর ইউনূসের ক্ষমতা শেষ, শেখ হাসিনা সেই ক্ষমতা পাচ্ছে। রাশিয়া থেকে ষড়যন্ত্র করা এইসব হয়েছে, সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবেন। দিল্লির সাউথ ব্লকে বলতে চাই, বিশেষ কোনো দলের সঙ্গে নয়, এদেশের ইউনূসের নেতারা তো রেগে বোম। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। ভারতের উপর নির্ভর করে খেয়ে পরে বেঁচে আছে, আবার সেই ভারতের উপর চোখ রাঙাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্বাধীন বাংলাদেশ 1971 সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি। সত্যি অভূতপূর্ব দৃশ্য, ইমপ্রেসিভ। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটেছে, আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম যে সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে। সব দিক থেকে দারুণ সুখবর আসছে। বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া সেই জরিপগুলোর মধ্যে, প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকবো। আপনারা উড়লে আমরাও উড়বো, কিন্তু আপনারা ডানা কেটে দিলেন। কি বার্তা দিলেন, কি করলেন, এটা আপনারা নিজেরা বুঝে দেখেন। আপনাদের কূটনীতি সেই পুরনো কূটনীতি চলবে না। দেখেন, আপনারা নিজেরাই বিশ্বের কাছে একটা পাওয়ার হয়ে দাঁড়াইতে চান। এইভাবে পাওয়ার হয়ে দাঁড়াবেন। উপর থেকে স্যাটেলাইট থেকে যদি দেখেন, সত্যিকার অর্থে আমাদের দেশটা তো একটা মুরগির ডিমের মতো। দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে কি বলেছিল মনে আছে? যদি মনে না থাকে আমি আরো একবার মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন, একসময় বাংলাদেশের কাছে আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশ আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। শেষ 8 মাসে মোহাম্মদ ইউনূসের এই সময়কালে কোন আন্তর্জাতিক দেশ বাংলাদেশে এসেছে আপনারা যদি একটা উদাহরণ দিয়ে বলেন, তাহলে হয়তো আমি মেনে নেব এই মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের ইতিহাসের সুপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্বাধীন বাংলাদেশ 1971 সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি। সত্যি অভূতপূর্ব দৃশ্য, ইমপ্রেসিভ। এই অঞ্চলে মুসলিম ঐক্যের প্রতীক হয়ে থাকবে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই ঘটনার অনেক ডাইমেনশন এবং তাৎপর্য রয়েছে। দর্শক, আজকে ঢাকায় একটা মার্চ আয়োজন করা হয়েছে। ঢাকায় লোকে লোকারণ্য, জনস্রোত। বাংলাদেশের ইতিহাসে এত বড় সর্বদলীয় কোনো মার্চ, মিছিল, হোয়াট এভার ইউসে ঘটেছে এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। দর্শক, কি সুন্দর দৃশ্য। জাতীয় মসজিদের ইমাম খতিব তিনি মোনাজাত করেন। বাংলাদেশে কার্যকর বৈধ সবগুলো রাজনৈতিক দলের নেতারা সেখানে একযোগে উপস্থিত থাকেন। যারা সম্ভাব্য সরকারি দল এবং বিরোধী দল, যারা রাজনীতির মাঠে একে অপরের প্রতিপক্ষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্লোগান তুলছে। আলেম ওলামাদের নেতৃত্বে ধর্মভিত্তিক দল না, এরকম সবাই একত্রিত হয়েছে। আলেম, মাদ্রাসা ছাত্র, স্কুল ছাত্র, কলেজ ছাত্র, এমনকি অন্য ধর্মের লোকজনও, প্র্যাকটিসিং মুসলিম, ইভেন নন প্র্যাকটিসিং মুসলিম, অনেকের মুখে দাড়ি নাই, বিড়ি খায়, কিন্তু সবাই এই মার্চে মানবতার জন্য, মানবাধিকারের জন্য, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এই মার্চ, এই সমাবেশে সবাই উপস্থিত হয়েছে। দর্শক, মিজানুর রহমান আজহারি রাজপথে, শেখ আহমদুল্লাহ রাজপথে, দেখেছেন এটা? তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে। বিএনপির সম্ভাব্য মহাসচিব তিনি তাদের সাথে আছেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, যদি জামাত ইসলামের আমির থাকতেন দেশে, তিনি নিজেও কিনে আসতেন। সেক্রেটারি জেনারেল সহ জামাতের গুরুত্বপূর্ণ নেতারা সবাই সেখানে আসছেন। অন্যান্য দলের সব নেতারা আসছেন। শাহেকে চরমনাই সেখানে আসছেন। রেজাউল করিম আবরার থেকে শুরু করে আহলে হাদিসের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,
সাইফুল্লাহ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ আলেম ওলামারা এখানে উপস্থিত ছিল। এই যে অভূতপূর্ব মুসলিম ঐক্য, সম্ভাব্য বিরোধী দল, সরকারি দল, যারা রাজনীতিতে একে অপরকে রাজাকার পর্যন্ত বলে, মৌলবাদী বলে, কিন্তু এখানে সবাই এক। কি সুন্দর দৃশ্য, সত্যি চমৎকার দৃশ্য। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে এই মার্চের পক্ষে, মানবতার পক্ষে এই মার্চে মাই টিভি বাংলাদেশের এবং বিশ্বের যত টেলিভিশন চ্যানেল আসে মেইন স্ট্রিম, তাদের মধ্যে প্রথম মোর দেন বা অলমোস্ট 24 আওয়ার্স বা কমপ্লিট 24 আওয়ার্স ফ্রি প্যালেস্টাইন লোগোর মতো করে তাদের টেলিভিশন চ্যানেলে এটা দেখিয়েছে। এইভাবে মানবতাবাদী অথবা মানবতার পক্ষে জোরালো অবস্থান কোন টেলিভিশন চ্যানেল বাংলাদেশ কিংবা পৃথিবীতে দেখাতে পারেনি। মাই টিভি সর্বপ্রথম দেখিয়েছে। এর মানে সমগ্র বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ, সমগ্র বাংলাদেশ এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছে। তো দর্শক, এই ঘটনার আর একটা দিক হচ্ছে, দেখেন এই আমাদের মিজানুর রহমান আজহারী আজকে এই নজিরবিহীন দৃশ্যের প্রধান আকর্ষণ বা সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি ছিল মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ এরা। দেখেন মিজানুর রহমান আজহারীকে কিছুদিন আগে বিএনপির দুদু এরা কি বলেছিল যে আজহারী না মাঝারি, কি তুচ্ছতা ছিল। আবার হারুন এরা বলতো ধর্ম ব্যবসা করে, কত কথা। বাংলাদেশে কি তাহলে গৃহযুদ্ধ লেগেই গেল? বাংলাদেশের পরিস্থিতি শুধরানো তো দূরস্থ, বরং দিনে দিনে যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সোমবার একটি জরুরি বৈঠক করেছে, যা আগামী দিনে সম্ভাব্য বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দেয়। বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং সেনা সদর দপ্তরের কর্মকর্তারা সহ শীর্ষ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে নাকি 21টি নির্দেশ দিয়েছেন ওয়াকার উজ্জামান। আর এই বৈঠকের পরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে সেনার অতি সক্রিয়তা। আর বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একটি ফেসবুক পোস্ট, যা ভাইরাল হয়েছে। সেই ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায় ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন নামে এক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট হয়েছে, যে পোস্টে লেখা রয়েছে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের সপক্ষের সকল কেনা সদস্যকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যে কোনো সময় হলেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। ঈদের ছুটিতে অধিকাংশ দেশদ্রোহী ঢাকার বাইরে যাবে। আমি আমার ব্রিগেডকে ঢাকায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সময় অ্যাকশন। অনেক হয়েছে, দেশটাকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। আপনারা দেখুন সেই পোস্ট যেটা দেখানো হচ্ছে। এছাড়াও একই প্রোফাইল থেকে আরো একটি পোস্ট দেখা যায়, যেখানে লেখা বৈষম্য বিরোধী আন্দোলন সব সন্ত্রাসীদের শীঘ্রই অ্যারেস্ট করা হবে। সবাই পোস্টটা শেয়ার করো, মুক্তিযুদ্ধের সৈনিকদের জানিয়ে দিন। বলা বাহুল্য, দুটি পোস্টের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমরা যখন দুটি পোস্ট খোঁজার চেষ্টা করি তখন কোনো রকম পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রোফাইল ডিলিট করা হলে এই ধরনের পোস্ট খুঁজে পাওয়া সম্ভব হয় না, কিন্তু পোস্টের দুটি স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। আর এই পোস্ট সম্পর্কে আমরা যখন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে কথা বলি, তিনি জানান বাংলাদেশে ব্ল্যাক প্রোপাগেন্ডা চলছে। তিনি এও জানান সোশ্যাল মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে তা বাংলাদেশ আর্মির জন্য ভালো না। শ্রীবাস্তবের মতে ফেসবুক, টুইটার আর্মি এই কাজগুলি করেছে। বাংলাদেশ আর্মির জন্য এইসব পোস্ট ভালো নয় বলে জানিয়ে তিনি বলেন সবাইকে সজাগ থাকতে, বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে বলেছেন তিনি কি বলেছেন শোনা পাবেন। বাংলাদেশে এখন এই গতকালের পর অনেকগুলো ব্ল্যাক প্রপাগেন্ডা ওখানে আছে। ব্ল্যাক প্রপাগেন্ডা মানে হয় ওরা একটা কোনো কথা বলছে, কিন্তু ওরা রিয়েল কার কাছে অ্যাট্রিবিউট করবো, কাকে ধরবো আমরা, এটা জানা যাচ্ছে না। অনেকগুলো ফেসবুক, অনেকগুলো টুইটার, অনেকগুলো ইউটিউবে অনেকগুলো কথা বলা হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশ আর্মির জন্য ভালো নয়, রাইট? ওরা অনেকগুলো নিজে থেকে সেজে গুজে কি আমি বাংলাদেশ আর্মির লোক আছি, আমি মুক্তিযোদ্ধা আছি, তোমরা সাবধান থাকো, আমরা আসছি, আর আমরা এসে এই যে সন্ত্রাসবাদী যারা আছে ঢাকাতে ওদেরকে আমরা সরিয়ে দেবো। ভাই, আমি নানান কারণে আমাদের সেনাপ্রধানের ভক্ত, সিরিয়াসলি জেনারেল ওয়াকারুজ্জামানের। বিষয়টা কেমন লাগে যে রাশিয়ার বড় বড় সেনা অফিসার যে পটুটা, হ্যাঁ ভাবি ওকে বান্দাই রাখবাম, কি কাজে রাখলাম, দেখতে তো ভাল লাগে যে আমরা রেবাটা মাশাল্লাহ। যাই হোক, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার হেটার্সও আছেন, ফলোয়ার্সও আছেন, আর আমরা অনেকটা আছি ধরেন বাঙালি জাতি, শূন্য মুসলমান যে আছে না, আমাদের মধ্যেও আছে যে আমরা কাউকে ভালো বললে ভালো মনে করি, আবার কেউ খারাপ বললে খারাপও মনে করি। এটা যার যার পয়েন্ট অফ ভিউ। বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে রাইট নাও স্থিতিশীল রাখতে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সিপাহ সালার হিসেবে কাজ করছেন। আমার ওনার সম্পর্কে কোনো অভিযোগ নাই, ফাইন ম্যান। যাই হোক, রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করে সরকারি সফর শেষে গতকালকে দেশে ফিরেছেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সফরকালে তিনি দুই দেশের সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। ইভেন আমি আবারও বলি, যখন কয়েকটা দেশের মধ্যে বা বিশেষ বিশেষ দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এরকম একটা সফর হয়, তো সেখানে প্রকাশিত অনেক কিছু থাকে, অপ্রকাশিত অনেক কিছু থাকে, ঠিক আছে? তো এখানে প্রকাশিত যে বিষয়গুলো আমরা দেখি কি কি হয়েছে, যে 7 এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল ফোমিনের সাথে বৈঠক করেছেন। তারপর সেখানে প্রশিক্ষণ সহায়তা, রাশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা, যৌথ সামরিক প্রশিক্ষণ, অনেক কিছুতেই তিনি সেখানে কথাবার্তা বলেছেন, চুক্তিও হয়েছে কিছু। 8 এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিকিউভের সাথেও তিনি বৈঠক করেছেন এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন। আর সফরের অংশ হিসাবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা, বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ নিয়েও বৈঠক করেন। মানে রাষ্ট্রীয় অনেকগুলো জিনিস তিনি করে আসছেন এই সফরে। এছাড়াও রোস্টেক এবং রৌসো বোরন এক্সপোর্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। পরবর্তী পর্যায়ে 10 এপ্রিল রাশিয়া সফর শেষে তিনি গিয়েছেন ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন। এই সময় বাংলাদেশ এবং ক্রোয়েশিয়ার মধ্যে সামরিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা শিল্প গঠনের সম্ভাবনা, সামরিক মহড়ার আয়োজন, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, সেনাবাহিনীর বিভিন্ন দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছেন। আর 6 এপ্রিল থেকে 10 এপ্রিল তিনি ক্রোয়েশিয়া প্লাস রাশিয়া সবকিছু মিলে একটা সফল সফর শেষে বাংলাদেশে ফিরেছেন। এগুলো হচ্ছে দৃশ্যত বক্তব্য, অদৃশ্য কিছু নাই, আছে, থাকে, এটি আমরা বলার দরকার নাই, তারা জানলেই সারব। তবে কেউ কেউ বলছেন সেখানে বেশ কিছু অস্ত্র ক্রয়ের চুক্তি, কারণ রাশিয়া থেকে আমরা আগেই কিনি, নতুন কিছু না। তবে ক্রোয়েশিয়া থেকে আমার ধারণা ওইরকম কেনার কিছু নাই, খুব বড় যে শক্তিশালী অস্ত্র উৎপাদনকারী দেশ তা না। তবে ফুটবল ভালো খেলে ক্রোয়েশিয়া, তাই না? আমিও ক্রোয়েশিয়ার খেলা দেখি, ভালো লাগে। তবে আমার কাছে ওভারঅল যে জিনিসটা ভালো লাগছে, এই মুহূর্তে বাংলাদেশের সংকটকালীন মুহূর্তে বা বিশ্বের এই অস্থির একটা মুহূর্তে, যে হ্যাঁ বাংলাদেশের সাথে কাজ সম্পর্ক আছে রাশিয়ার, পুতিনের, যায় তারা আসা যাওয়া করে, একসাথে চা বিস্কুট খায়, দেখতে তো ভালো লাগে, তাই না? আর রাশিয়া বাংলাদেশের পুরান বন্ধু। 1971-এ আজকের দিনের চীন আর আমেরিকা যে ভালোবাসা দেখায়, ছিল না। তৎকালীন সময় এরা পাকিস্তানের তেল মারছে, সাপোর্ট করছে। রাশিয়া ওয়ান এন্ড অনলি ব্লুটুথ কান্ট্রি, বাংলাদেশকে যুদ্ধ পরবর্তী সময়েও সহযোগিতা করেছে। এরকম সফর হইতে থাকুক, আর ছবি টবি আমরা প্রিন্ট করে বাধাই করে রাখবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে সেদেশের সেনাপ্রধানের অদৃশ্য যুদ্ধ চলছে। প্রত্যেকের জন্য চক্রব্যূহ তৈরি করছে, আর এখন দেখার সেই চক্রব্যূহে কে প্রবেশ করে অভিমন্যু হয়। তার পাশাপাশি প্রশ্ন উঠছে, সেদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে গিয়েছেন সেই দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য। কেউ কেউ আবার বলছে তিনি রাশিয়া সফরে গিয়েছেন তাকে দূরে রাখার জন্য এবং তার অধীনে থাকা বেশ কিছু সেনা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আবার অনেকে বলছে তিনি জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছে। আবার অনেকে বলছেন ভারতের সঙ্গে তিনি কথা বলে ভারতের দালালি করছেন। মহাভারতের চক্রব্যূহ একটি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত যুদ্ধ পরিকল্পনার গল্প। এটি কুরুক্ষেত্র যুদ্ধের সময় ঘটে। চক্রব্যূহ হলো একটি গোলাকার যুদ্ধ গঠন, যা প্রবেশ করা কঠিন এবং বের হওয়া আরো কঠিন। এটি কৌরবদের দ্বারা তৈরি করা হয়েছিল। অভিমন্যু অর্জুনের পুত্র। চক্রব্যূহ ভেদ করার কৌশল জানত, কিন্তু বের হওয়ার উপায় জানত না। যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে এবং অসাধারণ বীরত্ব প্রদর্শন করে। তবে কৌরবদের সম্মিলিত আক্রমণে তিনি নিহত হন। মহাভারতের সেই গল্পের অভিমন্যুর সঙ্গে কি বর্তমান সেনাপ্রধানের কোনো মিল পাওয়া যাচ্ছে? আপনাদের মতামত জানান। লালমনিরহাটে পাকিস্তানের এয়ারবেস তৈরির চুক্তির রোধ করতে সেনাপ্রধানের বিরুদ্ধে প্রথমে ছাত্র নেতারা খোলাখুলি সেনাকে ধমকানো চমকানো শুরু করে। তাদের দিয়ে যখন হলো না, তখন ইউনূস সাহেব নিজেই মাঠে নেমেছেন বাংলাদেশ সেনাকে বরবাদ করে পাকিস্তান সেনার প্রভুত্ব প্রতিষ্ঠা করতে। যে পাকিস্তান একদিন ভেবেছিল বাংলাদেশে বাঙালিদের শেষ করে পাকিস্তানের পাঞ্জাব থেকে লোক এনে এই বাংলাদেশে বসাবে, তো বর্তমানে যারা বাংলাদেশে আছে তারা কি সব ভুলে গিয়েছে? এমন তো নয়।
মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগের সদস্যরা অংশ নিয়েছিল, মুক্তিযুদ্ধে তো সারা বাংলাদেশের মানুষ অংশ নিয়ে সর্বস্তরের বলিদান দিয়েছিল। সেনাতে যারা এখন দায়িত্ব পালন করছে তাদের পরিবারের কেউ না কেউ তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের উপর কি অত্যাচার হয়েছে সেটা কি তারা ভুলে যাবে? যারা দেশকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা কি তাদের পূর্বপুরুষদের বলিদান ভুলে গিয়ে আবার সেই পাকিস্তানের কর্তৃত্ব মেনে নেবে? বাংলাদেশ সেনার উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা, হয়তো তারা করছেও তাই। আর সেই কারণে ইউনূস বাহিনী তাদেরকে ধ্বংস করতে চাইছে বিভাজনের মাধ্যমে। কারণ এখন কান পাতলেই শোনা যায় সেনাবাহিনীতে সন্দেহ আর অবিশ্বাসের ফিসফিসানি। আজ এ গুম তো কাল সে গৃহবন্দী। তাই তো সেনাপ্রধান সাবধান করেছিলেন, ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আর ইউনূস চাইছে তাদের ডিসিপ্লিন, একতা, দেশপ্রেম সবকিছু ধ্বংস করতে। তবে এটা শুধু পাকিস্তানের সঙ্গে ইউনূসের চুক্তির বিষয় নয়, কারণ বাংলাদেশকে ধ্বংস করে বা বরবাদ করে পাকিস্তান বা ইউনূসের খুব একটা লাভ নেই। বাংলাদেশের দিকে হায়নার মতো তাকিয়ে আছে অন্য কোনো তৃতীয় দেশ, যেটি হাসিনা বুঝেছিলেন। তাই তিনি ভারতের হাত শক্ত করে ধরেছিলেন, কারণ তিনি দেখেছেন যারা যারা ভারতের বিরোধিতা করেছে তারা ফিরে ফিরে আবার ভারতের কাছেই ফিরে এসেছে, সে মলদ্বীপ হোক বা শ্রীলঙ্কা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বুঝেছিলেন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করলে ভারতের থেকে খারাপ আর কেউ হবে না বাংলাদেশের জন্য। কারণ যে সমস্ত ব্যক্তিরা ভারতের বিরুদ্ধে গিয়েছে তাদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। ওয়াকারুজ্জামান এটাও আশা করেন যে ভারত এটা বুঝবে যারা এই ঘটনা ঘটাতে চাইছে তারা আসলে কারা, তারা পাকিস্তানের অবৈধ সন্তান। তাই যখন ইউনূস সাহেব লালমনিরহাটকে এয়ারবেস বানানোর জন্য পাকিস্তানের হাতে তুলে দেন চুক্তির মাধ্যমে, সেনাপ্রধান সেই চুক্তি বাতিল করে দেন। আর তখন পাকিস্তানের না যায় সন্তানেরা খেপে গিয়ে সেনাপ্রধানকে ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকার হুঙ্কার দেয়। অবশ্য সেনার ডান্ডা খেয়ে তারা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। সেনাপ্রধান চাইছেন ভারতের বন্ধু দেশ রাশিয়া এই লালমনিরহাটে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করুক। আর এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্যই তিনি রাশিয়া সফরে গিয়েছেন। আর এটি ইউনূস একেবারেই ভালো চোখে দেখছেন না। তাই তিনি 5 জন জেনারেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। ফলস্বরূপ 5 জন জেনারেলকে হাউস অ্যারেস্ট করিয়েছেন। এর আগেও 15 জন আর্মি অফিসারের বিরুদ্ধে মামলা শুরু করিয়েছেন। সবথেকে বড় কথা, ইউনূস সাহেবের আগে থেকেই একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার হাফিজ। খলিলুর রহমান নামের একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদে বসিয়েছেন ইউনূস, অর্থাৎ দুজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এর কারণে শুধুমাত্র পাকিস্তানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা নয়, অথবা ভারতকে ভাঙার চেষ্টাই শুধু নয়, বাংলাদেশ আর্মিকেও বরবাদ করার চেষ্টা করে যাচ্ছে তারা। আগামী দিনে এই খলিলুর রহমানের মাধ্যমে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর চেষ্টা করে যাবে ইউনূস বাহিনী। অর্থাৎ এই যে সংস্কার বলা হচ্ছে, এগুলি আসলে দেশকে বরবাদ করা, গৃহযুদ্ধ বাঁধানো এবং সেনাকে ধ্বংস করার কৌশল। অনেকে বলবেন গৃহযুদ্ধ কোথা থেকে আসছে? আসলে ইনক্লুসিভ ভোট না হলে গৃহযুদ্ধের হাত থেকে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না। আর ইউনূস বাহিনী চাইছে ভোট না করিয়ে ক্ষমতা দখল করে রাখার। সব মিলিয়ে সেনাপ্রধান শুধু দেশ নয়, নিজেকে বাঁচানোর যুদ্ধ করে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা তোমাদের ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।